বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির পেছনে বড় ভূমিকা ছিল সেই সময়ে ক্রিকেট বোর্ডের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল হকের। যে প্রত্যাশা নিয়ে বাংলাদেশ টেস্ট মর্যাদা পেয়েছিল ২৫ বছর পর তার কতটুকু পূরণ হয়েছে, আমরা এখন সরাসরি চলে যাব সহকর্মী নিয়ন মোহিমিনের কাছে। তার সঙ্গে রয়েছেন সৈয়দ আশরাফুল হক। আজ থেকে ২৫ বছর আগে ঠিক এই দিনে ২০২০ সালের ২৫শে জুন বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় সুখবরটি এসেছিল ইংল্যান্ডের লর্ডস থেকে। সেদিন ইংল্যান্ডের লর্ডসের একটি মিটিং থেকে জানানো হয়েছিল টেস্ট স্ট্যাটাস পেয়েছে বাংলাদেশ, এবং সেই জায়গাটায় বাংলাদেশের যারা পেছন থেকে কাজ করেছেন এবং অন্যতম রূপকার যাদেরকে বলা হয় তাদের মাঝে অন্যতম একজন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তৎকালীন সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল হক, তিনি আছেন এখন আমার সঙ্গে। আশরাফ ভাই, ওই সময়কার ফিলিংস, ম্যালকম গ্রে যখন ঘোষণা করলো যে 10th টিম হিসেবে বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পাচ্ছে, ওই ফিলিংসটা কেমন? অ্যাকচুয়ালি ম্যালকম গ্রে ঠিক এটা বলেনি। ম্যালকম গ্রে তখনও মানে প্রেসিডেন্টের চার্জে আসেনি যখন এটা হয়েছে, তখনও মিস্টার জগমোহন ডালমিয়া ছিলেন। আর এটা ২৬শে জুন হয়েছিল। ২৬শে জুন লন্ডন টাইমে ধরেন 10:30 11টার দিকে, বাংলাদেশ টাইম 3টা 2:30 3টা এমনি হবে। তখন জগমোহন ডালমিয়া মিটিংয়ে যখন প্রথম, আমার মনে হয় এটা ছিল এজেন্ডা নাম্বার 2, তখন আর কি এর আগেই একটু বলি যে আপনার 25 তারিখে এক্সিকিউটিভ বোর্ডের মিটিংয়েই ডিসিশন হয়েছিল, ওখানে ভোটাভুটি হয়েছিল যে ওখানে 8জন বাংলাদেশের পরে ভোট দিয়েছিল, একজন অ্যাবস্টেন্সি ছিল, ইংল্যান্ড ওয়াজ অ্যাবস্টেন্ট আর কি। তখনই জানা গেছে যে বাংলাদেশ উইল গেট টেস্ট স্ট্যাটাস, বাট ফর্মালিটিটা কমপ্লিট হয় যখন ইন দ্য অ্যানুয়াল কনফারেন্সে সবাই মিলে যখন এটাকে বলে ইয়েস অর নো, আবার ভোটিং হয় আর কি। তো ২৬শে জুন যখন সকালবেলা ওই প্রস্তাবটা আসলো, জগমোহন ডালমিয়া বললো যে কোন কোন টেস্ট প্লেয়িং দেশ আর ইন ফেভার অফ বাংলাদেশ বিং এ টেস্ট নেশন। তো তখন 9টা টেস্ট প্লেয়িং দেশ ছিল, 9 জনই বললো যে ইয়েস উই এগ্রি। তারপরে তাও একটা ফর্মালিটি যে বলা হয় যে অ্যাসোসিয়েট মেম্বাররা তোমরা কয়জনে চাও আর কি, অল দি অ্যাসোসিয়েট। আমার মনে হয় তখন প্রায় 32টা অ্যাসোসিয়েট মেম্বার ছিল, তারা সবাই বললো যে ইয়েস উই অলসো। দ্যাট ইজ দ্য ফর্মাল থিং দ্যাট উই ওয়ার অ্যাকসেপ্টেড অ্যাজ এ। তো ফর্মাল ঘোষণাটা দিয়েছিল মিস্টার জগমোহন ডালমিয়া। বাট পরবর্তীতে যখন প্রেস কনফারেন্সটা হয় ইন দ্য ইভিনিং, বিকালবেলা আর কি, যখন ওই অ্যানুয়াল কনফারেন্স শেষ হয়ে যায়, তারপরে প্রেস কনফারেন্স, তখন প্রেস কনফারেন্স হয়, তখন আবার ম্যালকম গ্রে হয়ে গেছে প্রেসিডেন্ট। হ্যাঁ, তখন ম্যালকম গ্রে অফিসিয়ালি অ্যানাউন্স টু দ্য হোল ওয়ার্ল্ড যে বাংলাদেশ হ্যাজ বিকাম এ টেস্ট প্লেয়িং কান্ট্রি। 25 বছর আগে যে স্বপ্নটা নিয়ে আপনারা শুরু করেছিলেন, আপনারা একটা ইউনিট হিসেবে, টিম হিসেবে কাজ করেছিলেন, আজ 25 বছর পর যখন বাংলাদেশের ক্রিকেটকে দেখেন, হতাশা কাজ করে না স্বপ্নটা আরও বড় হয়েছে বলে মনে করেন? ব্যক্তিগতভাবে আমার কাছে একটু হতাশা কাজ করে। হয় আমরা জিতেছি, উই ওয়ান ইন এ ফরেন কান্ট্রি অলসো। আমরা পাকিস্তানের সাথে টেস্ট সিরিজ জিতেছি ইন পাকিস্তান, আমরা নিউজিল্যান্ডকে হারিয়েছি নিউজিল্যান্ড, বাংলাদেশে আমরা হারিয়েছি নিয়ারলি অল দ্য টেস্ট প্লেয়িং কান্ট্রি যারা এসেছিলো এখানে। হ্যাঁ, আমাদের সফলতাও আছে, বাট হতাশটা হলো যে আমি যেটা আশা করেছিলাম, ধরেন আমি প্রথমত যখন আমি খেলতাম কিংবা যখন আমার প্রথম সাংগঠনিক জীবনে, আমি কোনো সময় স্বপ্নেও ভাবতে পারিনি যে বাংলাদেশ আমি জীবিত থাকতে বাংলাদেশ উইল প্লে টেস্ট স্ট্যাটাস পাবে আর কি, পেয়েছে, উইচ ইজ এ ভেরি ভেরি বিগ থিং। বাট আমার হতাশা হলো যে আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করেছিলাম কিংবা আমরা সংগঠকরা যা মনে করেছিলাম যে আমাদের টিম একটা স্তরে থাকা উচিত আসলে 25 বছর পরে। ধরেন আমরা এখনও 9 নম্বরে আছি, এটা একটা হতাশার ব্যাপার। যেহেতু এখন আমাদের কাছে অনেক অর্থ আছে, আমাদের কাছে অনেক সম্পত্তি আছে, যেটা আমার মনে হয় না আমরা ওটাকে ঠিকভাবে ব্যবহার করা হচ্ছে, যেটা ক্রিকেটের মান উন্নয়ন করার জন্য। অর্থের কথা বলছিলেন, এই অর্থের কথা আসলে আমরা অনেক শুনেছি, গত 10 বছরে মুহূর্তে শুনেছি 900 কোটি টাকার এফডিআর, সেটা মনে হয় এখন ফুলে ফেপে 1400 কোটি টাকার মতো পরিমাণ দাঁড়িয়ে গেছে। মানে এত অর্থ, কিন্তু দিন শেষে আমরা এখনও ক্রিকেটের বিকেন্দ্রীকরণ করতে পারিনি। যে স্বপ্নটা আপনারা দেখেছিলেন বা শুরু করেছিলেন, সেই জায়গাটায় এখনও আমরা অনেকটুকু পিছিয়ে, এখনও বিসিবির একটা মাঠ নেই। এক্স্যাক্টলি, দেখেন এটাই হলো হতাশার জায়গা। আমাদের যদি মাঠ থাকতো, ধরেন 20টা 30টা মাঠ থাকতো দেশের বিভিন্ন জায়গায়,
একটা জিম থাকতো, একটা ইনডোর ফ্যাসিলিটি থাকতো, তাহলে আমাদের অনেক 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 উচ্চমানের প্লেয়ার বের হতো। এবং আমার মনে হয় আমাদের ডোমেস্টিক ক্রিকেটে কিছু কিছু ঘাটতি আছে আর কি। এটাকেও ঠিক করলে হয়তো আমরা এর থেকে ভালো খেলতে পারি। বাট আমার মেন হতাশা হলো 25 বছর পরেও আমরা 9 নম্বর দেশ, কেন এটা? আমাদের ঘরোয়া লিগে ঢাকা প্রিমিয়ার লিগটা তখনও ভালো ছিল, এখনও মোটা দাগে ভালোভাবেই চলছে, কিন্তু ফার্স্ট ক্লাসটা তো সেভাবে দাঁড়ালো না এখন পর্যন্ত না। তাহলে টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির এত বছর পরে এসেছিল, আমাদের প্রাপ্তির জায়গাটা কি? ওখানেই তো ঘাটতিটা, যে আমাদের এত বছর হয়ে গেল, আমাদের ফার্স্ট ক্লাস কালচারটা এখনও ঠিক হলো না। এখানটাই আর কি আমাদের মেন ঘাটতিটা আর কি। আমাদের প্রিমিয়ার লিগ যেটা হলো, আমরা খেলতাম আপনার ঢাকা ফার্স্ট ডিভিশন লিগ, তারপরে প্রিমিয়ার লিগ হলো, এগুলো খেলার কিন্তু স্ট্যান্ডার্ড খুব ভালো। আমাদের ক্লাব ক্রিকেট ইজ ভেরি ভেরি গুড। আর ক্লাবগুলোর অনেক অনুদান আছে আমাদের দেশের ক্রিকেটের জন্য। বাট ফার্স্ট ক্লাস স্টেটাসে ফার্স্ট ক্লাস স্ট্রাকচারটা আমাদের মনে হয় একটু ঠিক করা লাগবে। এবং ফার্স্ট ক্লাস ম্যাচ যত আমরা যত খেলতে পারবো, অতই আমাদের জন্য উপকার হবে টেস্ট ক্রিকেটের খেলার জন্য। ফার্স্ট ক্লাস ক্রিকেটটা ঠিক করতে হবে বললেন। অনেক দিন আগে সংগঠক ছিলেন, মাঝখানে বাংলাদেশের ক্রিকেট থেকে দূরে সরে গিয়েছিলেন, এখন একটু কানাঘোষা শোনা যাচ্ছে যে পরিবর্তিত পরিস্থিতিতে আবার হয়তো বা সৈয়দ আশরাফুল হককে ক্রিকেট অঙ্গনে দেখা যাওয়ার একটা সম্ভাবনা আছে, কি বলবেন? হ্যাঁ, সম্ভাবনা আছে, যদি একটা মানে ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন হয়, উইদাউট ইন্টারফিয়ারেন্স ফ্রম দি গভর্নমেন্ট, ইন্টারফিয়ারেন্স কিংবা বলেন আপনার ইনফ্লুয়েন্স ফ্রম দি গভর্নমেন্ট। যদি কমপ্লিটলি ফ্রি ফেয়ার ইলেকশন হয়, তা আমি হয়তো ইলেকশন করব। এখনও ঠিক করিনি, বাট সম্ভাবনা আছে। ফ্রি ফেয়ার ইলেকশন বললেন যে গভর্নমেন্টের ইনফ্লুয়েন্স ছাড়া, কিন্তু আমরা দেখতে পেলাম ওই বোর্ডটা চলে যাবার পরে যখন ফারুক ভাই আসলেন, পরবর্তীতে তাকে আবার সরিয়ে দেওয়া হলো, এখন বুলবুল ভাই আসলেন, মানে কিছুটা হলো তো গভর্নমেন্ট ইনফ্লুয়েন্স কাজ করছে, উইচ ইজ ভেরি আনফর্চুনেট। আমাদের ক্রিকেটের টার্ম আছে, দিস ইজ নট ক্রিকেট, ইট ইজ নট ক্রিকেট। আমিনুল ইসলাম বুলবুল এখন দায়িত্ব নিয়েছেন, আপনার সময়কার ক্রিকেটার, দুর্দান্ত ক্রিকেটার ছিলেন, বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান, ওই টেস্ট ম্যাচটাতেও ছিলেন। সব কিছু মিলিয়ে এখন আমিনুল ইসলাম বুলবুলকে কীভাবে দেখছেন? আপনি কর্মক্ষেত্রেও তাকে একসাথে পেয়েছেন। আমি আমার কর্মক্ষেত্রে পেয়েছি একসাথে। হি ওয়াজ মাই কলিগ ইন দ্য এশিয়ান ক্রিকেট কাউন্সিল ফর অ্যাবাউট 10-12 বছর। হ্যাঁ, আর ও অনেক একটা দক্ষ ছেলে। হিজ মেন স্ট্রেংথ ইজ গেম ডেভেলপমেন্ট, এডুকেশন ডেভেলপমেন্ট। ওর মেন স্ট্রেংথ হলো ওটা আর কি। আর হি ইজ এক্সেলেন্ট ইন দ্যাট। আমরা যতটা ওকে কাজ দিয়েছি ফ্রম দি এসিসি, ও খুব ভালোভাবে দক্ষ দেখিয়ে করেছে। অ্যান্ড হি ইজ অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট ইন দ্যাট লাইন আর কি। এখন অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর অফ রানিং এ ক্রিকেট বোর্ড ও কতটা সক্ষম আই ডোন্ট নো, বাট আমার ওর উপরে আস্থা আছে, বিকজ হি ইজ অনেস্ট, হি ইজ কমিটেড, অ্যান্ড হি ইজ এক্সিলেন্ট ইন হিজ ওয়ার্ক আর কি, যা করে আর কি। ওকে আমরা পাঠিয়েছিলাম ইন চায়না, হি ডিড অ্যান এক্সিলেন্ট ওয়ার্ক ওভার দেয়ার। এভরিওয়ার যেখানে হোক, অ্যাজ আই সেড, হিজ মেইন স্ট্রেংথ ইজ game development and education আর কি। যেমনি to make coaches, to educate the umpires, এই সেই আর কি। হি ইজ এক্সেপশনালি গুড ইন দ্যাট। বুলবুল ভাইকে আমরা অনেকদিন ধরেই আসলে এই অ্যারেনাতে দেখছি, কথা বলছিল যে তিনি আসবেন কি আসবেন না, তারপরে তিনি আসলেন, দায়িত্ব নিলেন। এখন তিনি যেভাবে কাজ শুরু করেছেন, বিশেষ করে এই রজত জয়ন্তী পালনটাই তিনি যেভাবে শুরু করলেন, যেটা অনেকদিন ধরেই বাংলাদেশের ক্রিকেটে দেখা যায়নি। উনি চট্টগ্রাম, সিলেট সব জায়গায় যাচ্ছেন, সবার সঙ্গে কথা বলছেন, একটা নতুন ধারা দেখা যাচ্ছে। মানে এটা কি নতুন দিনের শুরু বলা যায়? আই হোপ সো। আই হোপ এক্স্যাক্টলি এটা এমনি হোক আর কি, বিকজ ওর উপরে, অ্যাজ আই সেড, ওর উপরে আমার অনেক আস্থা আছে। হি ইজ এ ব্রিলিয়েন্ট ইন হিজ ওন ওয়ে আর কি, ইন হিজ ওন ফিল্ড। আর ও ভালো কাজ করবে। মোস্ট ইম্পর্টেন্ট, হি ইজ অনেস্ট অ্যান্ড হি ইজ কমিটেড। এটাই হলো আর কি ওর মেন শক্তি আর কি। বাট ও যে আইসিসি ছেড়ে যে চলে এসছে, আমার মনে হয় এটা হয়তো ওর একটু মানে মাইট বি আ বিট অফ এ সেটব্যাক ফর হিম আর কি। বাট এটা কমপ্লিটলি ওর ব্যক্তিগত ডিসিশন। ও এসছে, আই এম শিওর হি হ্যাজ গট প্ল্যানস ইন হিজ হেড।
এগেন আমি বারবার বলছি দ্যাট হি ইজ অনেস্ট অ্যান্ড হি ইজ কমিটেড। আশরাফ ভাই, একেবারেই শেষ দিকে আপনি বললেন আপনি একটা ফ্রি ফেয়ার সুযোগ পেলে আপনি অবশ্যই আবার ইলেকশন করবেন, কিন্তু আপনারা যখন সংগঠক ছিলেন তখনও একই নিয়মই ছিল, মানে কাউন্সিলরদের ভোটে আপনাকে আসতে হবে, কিন্তু এখন যারা কাউন্সিলর আছেন তাদের অনেকেই হয়তো বা আপনার সঙ্গের মানুষ আর নেই, এখন একেবারেই নতুন মানুষরা এসেছেন, নতুন বোর্ড পরিচালকরা এসেছেন, মানে আপনার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড এখন আর নেই আগের, যদি আগের হিসেবটা করি, মানে সেই জায়গাটায় আপনি কতটা স্বচ্ছন্দ বোধ করবেন? দেখেন, আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি যে আমি আমার লাইফের শেষ দিকে চলে এসেছি। আমার কিছু আইডিয়াজ আছে উইথ যেভাবে আমি এসিসি চালিয়েছি কিংবা অন্য সংগঠনগুলো চালিয়েছি, ওগুলোকে যদি আমি এটা ইনকর্পোরেট করতে পারি ইন দ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড, আই থিঙ্ক এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য ভালো হবে। আর আমি এখানে দীর্ঘমেয়াদীর জন্য থাকবো না, আমি থাকলে একটা মোস্ট ওয়ান টার্মের জন্য। এইগুলো যদি আমি বাস্তবায়ন করতে পারি হলো, না করতে পারলে না করলাম। বিকজ আমি মনে করি দ্যাট এটা চেঞ্জ দরকার ইন দ্য ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেশন ওভার হিয়ার। হ্যাঁ, আপনি বলছেন যে আগেও ছিল গভর্নমেন্ট ইন্টারফারেন্স, হ্যাঁ ছিল আগেও, বিকজ আগের বোর্ডগুলো আপনি টিল অ্যাবাউট 1996 boards were constituted by the National Sports Council. তারপরে আমরাই প্রথম এটাকে ওনার নির্বাচন করলাম আর কি 1998-এ কিংবা 1999-এ, তখন আর কি, তখন থেকে এটা করা স্টার্ট হয়েছে। বাট এখন যে কনস্টিটিউশন যে এত চেঞ্জ করে তারা একেবারে মানে আই ডোন্ট নো, আমার মনে হয় না এটা ঠিক। ওকে আশরাফ ভাই, থ্যাংক ইউ আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির সেই সময়কার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল হকের সঙ্গে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ। ধন্যবাদ নিয়ন মোহাইমিন। নিয়ন মোহাইমিনের সঙ্গে যুক্ত হয়েছিলেন বিসিবির সাবেক সাধারণ সম্পাদক, এসিসির সাবেক প্রধান নির্বাহী এবং বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির অন্যতম রূপকার। এই টেস্ট স্ট্যাটাসের রজত জয়ন্তী উপলক্ষে যার ফিলিংটা এবং তার যে প্ল্যানগুলো সেগুলো শুনছিলেন নিয়ন মোহাইমিন।